জানি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তো বাড্ডা আনাতুন্নাসা স্কুল এন্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তো আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা শাখা। তো আমি গত ক্লাসে তোমাদের দ্রুত মোকাবিলা পদ্ধতি সম্পর্কে থিওরিটিক্যাল তোমাদের ক্লাস চেষ্টা করছিলাম। তো আজকে তোমাদের আমি হাতে কলমে অঙ্ক করাবো। সবাই বই খাতা কলম নিয়ে উপস্থিত থাকো। তো তোমরা পৃষ্ঠা 34 পৃষ্ঠা সৃজনশীল 1 এটা খুলো। এর মধ্যে আমি তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা সম্পর্কে দু একটি কথা বলছি। তো তোমরা জানো, ইতিমধ্যে জেনে গেছ যে তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা 1 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। তো তোমরা অবশ্যই পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিবে এবং এই প্রস্তুতিটি তোমাদের বোর্ডের পরীক্ষা খুবই কাজে লাগে। বোর্ডের পরীক্ষা খুবই কাজে লাগে। তো তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের কাছ থেকে সবসময় যোগাযোগ রাখবে। তোমাদের পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য, রুটিন, তারপর ফি, বেতন সংক্রান্ত বিষয়ে তোমাদের শ্রেণী শিক্ষকের সাথে অতি সত্ত্বর তোমরা যোগাযোগ করবে। তো আমি আমার আজকের পাঠে আমি চলে যাচ্ছি। তো সৃজনশীল 1 এখানে অঙ্কটা একটু বুঝে দিচ্ছি। পাঠ আমাদের মূল বইয়ের এখানে সৃজনশীল 1 বলা হচ্ছে কবি অ্যান্ড ছবি ট্রেডার্স বিদ্রোহ দাখিলা পদ্ধতি অনুসারে যথাযথভাবে প্রতিটি হিসাবে বই সংরক্ষণ করে থাকেন। 2017 সালের ডিসেম্বর মাসে ব্যবসায় সংগঠিত লেনদেন নিম্নরূপ। তাহলে কতে বলছিল ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে। তো পণ্য ক্রয়, পণ্যটা বলতে কি বোঝায়? এখানে পণ্য বলতে বোঝাচ্ছে যে পণ্যটা, যে জিনিসটা নিয়ে প্রতিষ্ঠান ক্রয় বিক্রয় করে, যে প্রতিষ্ঠানটা তোমার কিনে আনে এবং বিক্রি করে, এটাই তার পণ্য। অর্থাৎ যে পণ্যটা সে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে, সেটা হচ্ছে তার পণ্য। এরকম কয়েক পণ্য এখানে 1, 2, 3, 4, 5, 6টা তারিখ আছে। এই কোন কোন তারিখে পণ্য ক্রয় করা হয়েছে সেগুলো লিখে আমরা আয়োজন করি। আমরা এই পড়লে, এই উদ্দীপকটা পড়লে আমরা বুঝতে পারবো কোন কোন তারিখে আমাদের পণ্য ক্রয় করা হয়েছে। 1 তারিখ বলছে ডিসেম্বরের যে নগদ 15 লাখ টাকা নিয়ে টাকা মূলধন ব্যবসা আনা হবে। এখানে তো কোনো পণ্য নেই, এখানে মূলধন টাকা নিয়ে আসছে। তারপর ডিসেম্বরের 12 2,50,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। এখানে আমি একটু আগে বললাম বিক্রয়ের উদ্দেশ্যে যদি কোনো পণ্য ক্রয় করে সেটাই আমার পণ্য। তো এই জন্য এখানে যে ধারে ক্রয় করা হলো 2.5 লাখ টাকা এখানে আসবে। তো আমি লিখে ফেলি 2017 ডিসেম্বর 12। তো এখানে ধারে ক্রয় কথাটা লিখতে হবে। ক্রয় কত টাকা? 2,50,000 টাকা। 2,50,000 টাকা। তারপর হচ্ছে 23 তারিখ বলা হয়েছে ডিসেম্বরের নগদে 60,000 টাকা আসবাবপত্র ক্রয়। তো নগদে 23,000 টাকার আসবাবপত্র ক্রয়, এখানে ক্রয় শব্দটা আছে কিন্তু সেটা কোনো এই পণ্য নয়, কারণ আসবাবপত্রটা তার ব্যবসার বিভিন্ন কাজে লাগাবে, এটা বিক্রয় করার জন্য না। সেজন্য 13 তারিখের 60,000 টাকা আসবাবপত্র ক্রয় আসবে না। বুঝতে পারছি তো? এরকম কখনো যদি কোনো বিক্রির উদ্দেশ্যে কোনো সম্পত্তি ক্রয় করা হয় তো সেটা এখানে আসবে, কিন্তু বিক্রির উদ্দেশ্য না হবে সেটা আসবে, পণ্য হিসাবে গণ্য হবে। তারপর ডিসেম্বর 24 ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান 48,000 টাকা, ভাউচার নং 102। এখানে কোনো পণ্য নাই, বেতন প্রদান করা হয়েছে। নগদের কমিশন প্রাপ্তি 30 তারিখ
ডিসেম্বর 30 নগদে কমিশন প্রাপ্তি ৮,৫০০ টাকা, এখানেও কোনো পণ্য নেই। তারপর ডিসেম্বর 31 5% বার্তায় চেক দ্বারা পণ্য ক্রয় ১,২০,০০০ টাকা, এখানে পণ্য ক্রয় বলাই আছে সরাসরি পণ্য ক্রয়, তাহলে এখানে এটা আসবে। এখানে ১,২০,০০০ টাকার মধ্যে আবার 5% বার্তায় করে করা হয়েছে, অর্থাৎ পণ্য ক্রয় করা হয়েছে ১,২০,০০০ টাকা, কিন্তু ১,২০,০০০ টাকা দেওয়া লাগবে না, 5% কম দেওয়া বার্তা। প্রথম 5% কমাইয়া যত টাকা আসে ওই টাকাটা এখানে দেবে। তো আমরা চেকে পণ্য ক্রয় কথাটা লিখি ৩১ হবে। পণ্য ক্রয় ১,২০,০০০ হবে না, ১,২০,০০০ থেকে ১,২০,০০০ গণনা দেখাই দিই। চেকে ক্রয় ১,২০,০০০ মাইনাস ১,২০,০০০ এর 5%, ১,২০,০০০ মাইনাস ৬,০০০ ১,১৪,০০০ এই টাকাটা আসবে ১,১৪,০০০। তাহলে আমার মোট ক্রয় করা হলো, মোট ক্রয় কত? ৩টা ০ ৪ ৬ ৩ ৩,৬৪,০০০। তাহলে আমার মোট ক্রয় করা হলো তোমার ৩,৬৪,০০০ টাকা। তো তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছো, সবাই তুলো। কমেন্টস আছে কিনা আমি একটু দেখি। শব্দ শোনা যায় তো না? আচ্ছা, তো ঠিক আছে। তো মোট ৩,৬৪,০০০ টাকার পণ্য ক্রয় করা হয়েছে। সবাই বুঝতে পারছো? আচ্ছা, তো আমি এটা মুছে ফেলি। তারপর খ আমরা করবো, ডেবিট ক্রেডিট নির্ণয়।
তো তোমরা এই ছকটা করো, নিশ্চয় করে ফেলছ। এখানে বলা হয়েছে খতে কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের উপযুক্ত লেনদেনের ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। তো আমরা উত্তরাধিকার পদ্ধতির উপর প্রথম ক্লাসে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রগুলো পড়ছি। একটু সংক্ষেপে বলছি আমি। সম্পদ বৃদ্ধি ডেবিট, সম্পদ হ্রাস ক্রেডিট, ব্যয় বৃদ্ধি ডেবিট, ব্যয় হ্রাস ক্রেডিট, আয় হ্রাস ডেবিট, আয় বৃদ্ধি ক্রেডিট, দায় হ্রাস ডেবিট, দায় বৃদ্ধি ক্রেডিট, মালিকানা সত্ত্ব হ্রাস ডেবিট, মালিকানা সত্ত্ব বৃদ্ধি ক্রেডিট। তো তোমরা এই সূত্র অনুযায়ী এখন ডেবিট ক্রেডিট নির্ণয় আমরা করছি, তোমরা করো আমার সাথে সাথে। ডিসেম্বরে 1 বলা হয়েছে যে নগদ 15 লাখ টাকা মূলধনের মূলধন ব্যবসায় আনা হয়। মূলধন হচ্ছে মালিক কারবারে যে টাকাটা নিয়ে আসে সেটাকে আমরা পুঁজি বা মূলধন বলি। তো এই মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্ব এখানে কি হলো? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল, তাহলে মালিক নিয়ে আসছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল, কারবারের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল। আর ওদিকে নগদ টাকা আসছে, মালিকানা সত্ত্ব বাবদ সে কি নিয়ে আসছে? নগদ টাকা নিয়ে আসছে, তাহলে নগদ টাকাও বৃদ্ধি পেল। তাহলে সম্পদ বৃদ্ধি পেল, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। এখানে তাই বলতেছি, এক তারিখ নগদান ডেবিট, আর মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব এখানে মূলধন হিসাব ক্রেডিট। আমার কত টাকা? 15 লাখ টাকা। 15 লাখ টাকা, 15 লাখ। তাহলে আমার কি হলো? এখানে আমার সম্পদ বৃদ্ধি পেল, এই জন্য ডেবিট, আর মালিকানা সত্ত্ব হিসেবে মূলধন বৃদ্ধি পেল, এই জন্য ক্রেডিট। আমার 1 তারিখে লেনদেনটা কমপ্লিট হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, 12 তারিখে বলছে ধারে ক্রয় করা হলো, কাপড় ক্রয় করা হলো 2.5 লাখ টাকা। তো সেটাও এখানে ক্রয় করা হয়েছে। তো ক্রয় আমরা যখন প্রথম ক্লাস বলছিলাম যে ক্রয় হচ্ছে তোমার ব্যয় হিসাব। তো এখানে ক্রয় করা হয়েছে মানে ব্যয় বৃদ্ধি হয়েছে। তো ব্যয় বৃদ্ধি করলে কি হয়? ডেবিট। আর ওদিকে এখানে কিন্তু নগদে ক্রয় করা হয়নি, ধারে ক্রয় করা হয়েছে। তো ধারে ক্রয় করা হলে কোনো প্রতিষ্ঠানের নাম না থাকলে আমরা আমাদের হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী নাম দিতে হয়। ওই নামটা হচ্ছে পাওনাদার। কি নামটা? কি? পাওনাদার। তাহলে ধারে ক্রয় করা হলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এদিকে ব্যয় বৃদ্ধি পাইছে, ওদিকে দায় বৃদ্ধি পাইছে। 1 তারিখ শেষ, ডিসেম্বর 12 ক্রয় হিসাব, পাওনাদার হিসাব। ইচ্ছা করলে এটাকে ফুল একটু দিতে পারো। আচ্ছা, বুঝতে পারছো? তারপর হচ্ছে ডিসেম্বর 23, ডিসেম্বর 23 বলা হয়েছে যে নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয়। এখানে নগদে 23,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। তো আসবাবপত্র আমরা আগে বললাম যে এটা পণ্য নয়, আসবাবপত্র একটা সম্পদ হিসাব, সম্পদ ক্রয় করা হয়েছে। তো সম্পদ ক্রয় করা হলে তো সম্পদ বৃদ্ধি পাবে। তাহলে এখানে একটা সম্পদ ক্রয় করা হয়েছে, আর বিনিময়ে নগদ টাকা মানে আরেকটা সম্পদ চলে গেছে।
তো এখানে আসবাবপত্র ডেবিট হবে আর নগদান ক্রেডিট হবে, কারণ আসবাবপত্র দিকে সম্পদ বৃদ্ধি আবার নগদ টাকার মাধ্যমে চলে গেছে ক্রয়ের মাধ্যমে, এখানে আসবাবপত্র নগদ টাকা হ্রাস পাইছে। তো এটাই লিখবো আমরা এখন 23 তারিখ। আচ্ছা, তো ঠিক আছে, চলো আচ্ছা ঠিক আছে। তো তোমরা হচ্ছে না আচ্ছা ঠিক আছে। নেটওয়ার্কের সমস্যা সম্ভবত, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে না। আচ্ছা ওকে, তো এখানে তোমরা দেখছো যে শ্রেণী নবম দশম, এটা নবম এবং দশম শ্রেণীর ক্লাস। এখন নবম ও দশম শ্রেণীর বিষয় হিসাব বিজ্ঞান তৃতীয় অধ্যায়, তা আগে বলা হয়েছে। যাই হোক, 24 তারিখ বলা হয়েছে ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা, 55,102। তো এখানে বেতন প্রদান করা হলো, তো বেতন প্রদান করা হলে বেতন একটা ব্যয়, আবার বেতন বাবদ টাকা চলে গেছে, সম্পদ হ্রাস, এই জন্য ব্যয় বৃদ্ধি ডেবিট, বেতন হিসাব ডেবিট হবে আর নগদান হিসাব ক্রেডিট হবে। লিখি আমরা ডিসেম্বর 24। আর দুইটা লেনদেন আছে তোমাদের জন্য। 30 তারিখ ডিসেম্বর 30, নগদের কমিশন প্রাপ্তি 8,500 টাকা। তাহলে নগদের কমিশন প্রাপ্তি 8,500 টাকা। এখানে দুইটা পক্ষ কি কি, কমিশন বাবদ টাকা পাওয়া গেছে নিশ্চয়ই, বলছে 8,500 টাকা প্রাপ্তি। তাহলে নগদান সম্পদ বাড়লো, আবার কমিশন ব্যয় হয় কিন্তু এখানে পাওয়া গেছে, সেজন্য এটা আয়। কমিশন দুই রকম, একটা হলো প্রদান হইলে ব্যয় হয় আর পাওয়া গেলে আয় হয়। এটা আয় হিসাব, যেহেতু কমিশন প্রাপ্তি, তাহলে নগদান হিসাব আয় হইলে আয় বৃদ্ধি পেলে আমাদের ক্রেডিট হয়। তাহলে নগদান ডেবিট আর কমিশন হিসাব ক্রেডিট। এবার আমরা 31 তারিখ চলে যাব। এখানে বলা হয়েছে যে 5% বার্তায় চেক দ্বারা পণ্য ক্রয় 1,20,000 টাকা। তো এখানে এর আগে আমরা কতে 5% বার্তা করে 1,20,000 মধ্যে আমরা চেক দিয়েছিলাম 1,14,000। তো এখানে সেটাই আসবে
এখানে পণ্য ক্রয় করা হয়েছে, সরাসরি বলা হয়েছে ক্রয় একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেল। আর চেক দিয়ে দেওয়া হলে এই চেকটা ব্যাংকে উপস্থাপন করা হয়, ব্যাংকের থেকে টাকা নেওয়া হয়, ব্যাংকের টাকা কমে, এই জন্য ব্যাংক সম্পদ হ্রাস পাবে, ব্যাংক হিসাবে সম্পদ হ্রাস পাবে। তাহলে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে তোমরা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই আমাদের সূত্রের সাহায্যে ডেবিট ক্রেডিট কীভাবে নির্ণয় করতে হয় তোমরা বুঝে গেছো। মূলত এখানে আমরা প্রথম ক্লাসে যে ডেবিট ক্রেডিট নির্ণয়ের 5টা সূত্র বলছিলাম, নিয়ম বলছিলাম, ওই সূত্র বা নিয়ম অনুযায়ী বা ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয়। এই 5 নিয়মের 5টা সূত্র ব্যতীত তোমার আয়ত্ত ব্যতীত 5টা সূত্রের আয়ত্ত ব্যতীত কেউ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবে না। পৃথিবীর যাবতীয় লেনদেনগুলো এই 5 শ্রেণীতে বিভক্ত করে এই 5 সূত্রের মধ্যে বা 5 নিয়মে ফেলে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। তো তোমরা নিশ্চয়ই এই ডেবিট ক্রেডিট নির্ণয় শিখতে পারছো। তো বাসায় তোমরা আরও চেষ্টা করবে। তো আমি গতে চলে যাচ্ছি, আরও কিছু সময় আছে আমার কাছে, আর গতে চলে যাচ্ছি। গতে বলছে কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের 24 ডিসেম্বর তারিখের লেনদেন অবলম্বনে একটি ভাউচার প্রস্তুত করো। তো তোমরা দ্বিতীয় অধ্যায়ে জেনেছ যে ভাউচার 2 রকম, একটি হচ্ছে ডেবিট ভাউচার, আরেকটি হচ্ছে ক্রেডিট ভাউচার। তো ডেবিট ভাউচার হচ্ছে পণ্য ক্রয় এবং খরচ সংক্রান্ত হিসাবটা বা সংক্রান্ত একটা দলিল। হ্যাঁ, তাহলে আচ্ছা, তোমরা তো ডেবিট ভাউচার হচ্ছে ক্রয় সংক্রান্ত এবং বিভিন্ন খরচ সংক্রান্ত, আর ক্রেডিট ভাউচার হচ্ছে আয়, বিক্রয় এবং আয় সংক্রান্ত দলিল। আয় সংক্রান্ত দলিল হচ্ছে ক্রেডিট ভাউচার। তো এখানে তোমার বলছে একটি ভাউচারটা তুমি কোন ভাউচারটা তৈরি করবে, ডেবিট ভাউচার না ক্রেডিট ভাউচার? তা আমার দেখতে হবে 24 তারিখে এটা কি আয় হয়েছে না ব্যয় হয়েছে। 24 তারিখে বলা হয়েছে শাকিলাকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা। তাহলে এখানে বেতন প্রদান মানে ব্যয়, তাহলে ব্যয় হলে তো আমার ডেবিট ভাউচার করতে হবে। তো আমরা ডেবিট ভাউচার ঘরটা করি, আমাদের হাতের সময় কম আছে। ছবি এক কবি, কবি and ছবি, কবি and ছবি ডেবিট ভাউচার, ডেবিট ভাউচার। এখানে তারিখ দিতে হবে, তারিখ 24 ডিসেম্বর 2017। তারপর গ্রহণকারীর নাম দিতে হবে, বেতন নেওয়া দিচ্ছে শাকিলা, গ্রহণকারীর নাম। শাকিলা। তারপর হচ্ছে ঠিকানা, ঠিকানা যদিও এখানে নাই কিন্তু আমরা
লিখে দেবেন ঠিকানা। আর ওই পাশে ডেবিট ভাউচার নাম্বার 9 ডেবিট ভাউচার নম্বর, ডেবিট ভাউচার নম্বর তোমার 102 হিসাবের খাত। মানে এখানে হিসাবের খাত হচ্ছে বেতন। তাহলে আমরা ঘরটা করি। খরচের বিবরণ এখানে বেতন প্রদান, বেতন প্রদান কত টাকা হয়েছিল? খরচের বিবরণ, তাহলে বেতন প্রদান হচ্ছে 48,000 টাকা, ঠিক না? 48,000 টাকা আমার মোট 48,000 টাকা। এখানে কোনো কিছু নাই, এখানে মোট লিখে দিলেই হবে যে 48,000 টাকা। ডেবিট ভাউচারে কতগুলো স্বাক্ষর প্রয়োজন হয়, যেমন এটা তৈরি করে ক্যাশিয়ার, তাহলে প্রথম ক্যাশিয়ারের স্বাক্ষর, তারপর হিসাব রক্ষকের স্বাক্ষর, এইভাবে। স্বাক্ষর এই হচ্ছে তোমাদের ডেবিট নোট, ডেবিট ভাউচার। এই হচ্ছে তোমাদের ডেবিট ভাউচার। তো তোমাদের সৃজনশীল প্রশ্নে চালান, ভাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট এগুলো একটা থাকে। তো তোমরা এই আমার সময় মোটামুটি শেষের দিকে, তো তোমরা এটা এই যে লেখা আছে নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান 3য় অধ্যায়, আবার বলতেছি। তো তোমরা এই আগামী ক্লাসে সৃজনশীল 2 এবং 3 এই দুইটা অঙ্ক করবা। এটা তোমাদের হোমওয়ার্ক হচ্ছে তোমার হিসাব বিজ্ঞান 3য় অধ্যায়ের মূল বইয়ের সৃজনশীল 2 এবং 3, ঠিক আছে?
আর পাশাপাশি তোমরা ওই ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্রগুলো আবার মুখস্থ করবে, আবার দেখবে। আচ্ছা যাই হোক, এখন তোমরা এই করোনার কালে সবাই একটু সাবধানে চলাফেরা করবে। মাস্ক ছাড়া কেউ, মাস্ক ব্যতীত মাস্ক পরা ছাড়া কেউ বাইরে বেরোবে না। আর যেহেতু তোমাদের সামনে টিউটোরিয়াল পরীক্ষা, বাইরে বের হওয়ার কোনো দরকারই নেই, তোমাদের টিউটোরিয়াল পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো, ঠিক আছে? টিউটোরিয়াল পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো। দেখো এই প্রস্তুতি আসলে পরীক্ষার চেয়ে পরীক্ষার প্রস্তুতিটাই বেশি গুরুত্বপূর্ণ, বেশি প্রয়োজন। তুমি প্রস্তুতি নাও, এক জায়গায় না এক জায়গায় কাজে লাগবে। এই পরীক্ষায় নয়তো বোর্ডের পরীক্ষায়, নয়তো যে কোনো পরীক্ষায় তোমার কাজে লাগবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই দীর্ঘায়ু কামনা করছি। তো আল্লাহ হাফিজ।